ঠিক আছে, রেকর্ড শুরু হয়েছে। কে কে আছে? ফয়সাল ধন্যবাদ শেখ, সাব্বির, আশিকুল, ইভা, শফিকুল। আর কেউ আছেন? আর হলো মেহেদি হাসান, লিমন, ইমতিয়ার কবুল, থিমন্স। এই তো। আচ্ছা, এখানে প্রথম যে আমি লেকচারটা দিন দিয়েছিলাম, কে কে ছিলেন এখানে? স্যার, আমি ছিলাম নাম বলেন। সাব্বির। আর সাব্বির হোসেন, আর কেউ ছিলেন? লিমন খান আর ইমতিয়াজ ভাই, ওকে, ঠিক আছে, আমরা শুরু করে দিই। নাফিজুর রহমান ছিল। গতদিন আমরা যেটা পড়িয়েছিলাম সেটাতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে আজকে আমি সেকেন্ড লেকচারটা শুরু করি, দ্যাট মিনস সেকেন্ড চ্যাপ্টার। আমি খুবই অল্প পড়াই, কিন্তু যেটা পড়াই আবার সেটাই কাজে লাগে আর কি। হ্যাঁ, অত কোনো ফাও পড়াই না আমি। তো এই জন্য প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ। আমি একটু ইনস্ট্রাকশন আপনাদেরকে দিব। আমার ক্লাস লেকচার অলরেডি আপনার কাছে থাকবে। এই ক্লাস লেকচার ফলো করলে 70% মোটামুটি কমন পাওয়ার কথা। আমি রেফারেন্স বুকস দিব। কেউ যদি 100% পেতে চান তাহলে একটু বইটা ফলো করতে হবে। বাট দিস ক্লাস লেকচার উইল বি কাভার about 70%. ওকে, তো আমরা শুরু করি। আজকে আমরা ডিমান্ড চ্যাপ্টার শুরু করব। আপনারা কেউ জানেন ডিমান্ড এই শব্দটা কখনো শুনেছেন? জি স্যার। ডিমান্ডের বাংলা হলো চাহিদা। ডিমান্ডের বাংলা হলো চাহিদা। হ্যাঁ, তো আমরা নর্মাল কথায় কোনো কিছু চাহিদা বলতে যে কোনো কিছু চাওয়াকে বুঝি, কিন্তু ইকোনমিক্সে কোনো কিছু যদি চাহিদা হতে হয় তাহলে সেটাতে তিনটা বৈশিষ্ট্য থাকতে হয়। মানে তিনটার যদি কোনো একটা জিনিস না থাকে তাহলে আমরা সেটাকে চাহিদা বলি না। তাহলে সেই তিনটা জিনিস কি? প্রথম কথা হলো যে আমার কোনো কিছু চাইতে হবে। ওকে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। একটু হাঁ হু করেন, নইলে তো আমি বুঝতে পারবো না। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও করবেন। আমি আসলে বেশি খারাপ মানুষ না। হ্যাঁ, আপনারা যতক্ষণ বুঝবেন না আমি ততক্ষণ বোঝাবো। কিন্তু আমি অপছন্দ করি ক্লাস না করা। আমি অপছন্দ করি নকল করা। আমি অপছন্দ করি চেষ্টা না করাটাকে। আমি মনে হয় আমাকে বুঝাইতে পেরেছি। হ্যাঁ স্যার। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে কোনো কিছুকে আমরা যদি ডিমান্ড বলতে চাই তাহলে তিনটা বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে। কি প্রথমটা কি? যে কোনো কিছু আপনাকে চাইতে হবে। চাইতে হবে, যেমন হলো আপনার, ধরেন কি বলবো, গাড়ি কিনতে চাওয়া প্রথমে লাগবে। হ্যাঁ, প্রথমটা হলো যে আমার একটা গাড়ি দরকার, আমি গাড়ি কিনতে চাই, বা আমি ভাত খেতে চাই, আমি ইউনিভার্সিটিতে যেতে চাই। মানে কোনো কিছু একটু চাইতে হবে। তো আমরা এতটুকুতেই ডিমান্ড মনে করতাম, কিন্তু ইকোনমিক্সে কোনো কিছু ডিমান্ড হতে হলে আরো দুইটা জিনিস লাগবে। যে আমি যে জিনিসটি চাচ্ছি সেই জিনিসটি কেনার সামর্থ্য থাকতে হবে, আমার আমার পারচেজিং পাওয়ার থাকতে হবে। আর আমার পারচেজিং পাওয়ারও আছে, আমি চাচ্ছিও, কিন্তু সেটা কেনার জন্য অর্থ ব্যয় করার কোনো ইচ্ছা নাই, কোনো প্ল্যান নাই। হ্যাঁ, তাহলেও এটা ডিমান্ড হবে না। আমি যদি একটু উদাহরণ দিই তাহলে এরকম, যে একটা ফকির, তার গাড়ি কেনার ইচ্ছা, ভিখারি তার গাড়ি কেনার ইচ্ছা, তো তার ইচ্ছাও আছে, কেনার প্ল্যানও আছে, কিন্তু তার সামর্থ্য নাই। তার সামর্থ্য নাই, এই জন্য এটা হলো
গাড়ি কেনাটা একটা ভিখারির জন্য ডিমান্ড নয়। একইভাবে একজন কৃপণ ব্যক্তি যার টাকা পয়সার অভাব নাই, সে মিষ্টিও খেতে চায়, কিন্তু এটা যে আহ, কেনার জন্য যে টাকাটা খরচ করা প্রয়োজন সেটি সে চায় না, তাহলে এটিও ডিমান্ড হবে না। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি তাহলে ডিমান্ড কি জিনিস? ইয়েস স্যার। ওকে। তাহলে আমার কোনো কিছুকে ডিমান্ড করতে হলে সেটা চাইতে হবে, সেটি ক্রয়ের জন্য আমার সামর্থ্য থাকতে হবে, এবং ক্রয় করার জন্য যে অর্থটি দরকার সেটি খরচ করার প্ল্যান থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। যদি এই তিনটি থাকে তাহলেই আমরা বলতে পারি যে দিস কল ডিমান্ড। বলেন দেখি আপনারা একটু গল্পের মতো করে বলেন তো, সবাই বলেন, বলেন ডিমান্ড কি? ডিমান্ড চাহিদা কোনো কিছু। আমি তো তিনটা বললাম, তিনটা বলেন। জি স্যার। ওয়ান ইট, আমি যেটা চাই। ক্যান এফোর্ড, এটা এফোর্ড করতে হবে। আর এটা স্যার কেনার জন্য প্ল্যান করতে হবে। অর্থ ব্যয় একটা করার প্ল্যান ইচ্ছা। রাখা। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা চলে যাই ডিটারমিনেন্ট। হ্যাঁ, ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট মানে কি? ডিটারমিনেন্ট শব্দটার সাথে আপনার কি পরিচিত? ডিটারমিনেন্ট জি স্যার। কি, বাংলা কি? স্যার কোনো কিছু নির্ণয় করা স্যার। নির্ণয় করার। আর যে জিনিসটি নির্ণয় করে তাকে কি বলি? প্ল্যান স্যার। ডিটারমিনেন্ট মানে যে জিনিসটি নির্ধারণ করে দেয়, তাই তো? মনে করেন যারা আহ, যারা ক্লাস টেস্ট ভালো দেবে তারা এ প্লাস পাবে। তাহলে এ প্লাস পাওয়ার ডিটারমিনেন্ট কি? ক্লাস টেস্ট ভালো করতে হবে। রাইট। ধরেন আমার ক্লাস প্রেজেন্টেশন, ধরেন মানে ক্লাস পারফরমেন্সে 10 মার্কস, তো এই পারফরমেন্স কি ক্লাসে না এসে করা যাবে? না স্যার। আচ্ছা, যদি আপনার 10 মার্কস আপনি নাই পান তাহলে কি আসলে এ প্লাস পাওয়া যাবে? 10 মার্ক না পারে তো প্লাস পাওয়া যাবে। মানে কঠিন হয়ে যাবে না? জি স্যার। তাহলে এখানে ক্লাস পারফরমেন্সটা হলো এ প্লাস পাওয়ার, ভালো রেজাল্ট করার কি মাধ্যম। ডিটারমিনেন্ট। এটাও জি। একটা ডিটারমিনেন্ট। ওকে, ক্লাস পারফরমেন্স। তাহলে আমাদের এখন আমরা বলছি কোয়ান্টিটি অফ ডিমান্ডেড। কোয়ান্টিটি অফ ডিমান্ডেড দেখছেন এখানে লেখা আছে। আমরা কি বলি? কোয়ান্টিটি অফ ডিমান্ডেড। এই শব্দটা আপনারা সবসময় বলবেন, শুধু ডিমান্ড বলবেন না, বলবেন কোয়ান্টিটি অফ ডিমান্ডেড। তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ডেড কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, বা আমি কোন জিনিস বেশি কিনবো কোন জিনিস কম কিনবো, মানে ডিমান্ডটা কিছু জিনিসের উপর নির্ভর করে। যে জিনিসগুলোর উপর নির্ভর করে বা যে জিনিসগুলো ঠিক করে দেয় সেই জিনিসগুলোকে আমরা বলি ডিটারমিনেন্ট। ওকে। তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ডের ডিটারমিনেন্ট গুলো কি? যদি আমি এরকম বলি, হোয়াট আর দ্য ডিটারমিনেন্ট অফ ডিমান্ড, যদি কোয়েশ্চেনটি এমন থাকে তাহলে আমাদেরকে এই জিনিসগুলো লিখতে হবে আর কি। যে প্রাইস, প্রথমটা হলো কি? প্রাইস। প্রাইস। ও যে জিনিসের দাম বাড়ে সেই জিনিস কি আপনারা কম কেনেন না বেশি কেনেন?
স্যার আরেকবার বলেন, বুঝতে যে পারিনি। জিনিসের দাম বাড়ে, কোনো কম জিনিসের কিনা? দাম বাড়লো, তাহলে সেই জিনিসটা বেশি কিনবেন না কম কিনবেন? কম। আর যদি দাম কমে যায়? তাহলে স্যার বেশি কিনা হয়, বা যতটুকু দরকার ততটুকু কিনা হয়। মনে করেন এখন তো প্রায় শীত শেষের দিকে, তাই না? জি স্যার। তো শীতের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোতে দেখবেন বিভিন্ন শোরুম গুলোতে দেখবেন 50%, 70%, 80% ডিসকাউন্ট দিচ্ছে, রাইট? দেখেন না এগুলো? জি স্যার। তো আমাদের যদি ধরেন 2 মাস আগে বা 1 মাস আগে আমাদের দেখছি যে একটা জ্যাকেটের দাম 5,000 টাকা, এখন সেই জ্যাকেটের দাম চলে আসছে ধরেন 1,500 বা 2,000 টাকায়, তাহলে কি আমি তখন কিনি নাই, কিন্তু এখন কি কিনবো? জি স্যার, চাহিদা অনুযায়ী কিন্তু চাহিদা মানে থাকে। কিছু মানুষের ডিমান্ড বেড়ে যাবে, রাইট? জি স্যার। ওকে। আবার যদি ধরেন এই যে ঈদের মধ্যে রোজা, কয়েকদিন পরে রোজা, তাই না? কয়েকদিন পরেও রোজা। তো সেই রোজা উপলক্ষে আমরা কিছু জিনিসের দাম বেড়ে গিয়েছে অলরেডি, যেমন ছোলা, খেজুর, আর কি কি বাড়ছে বলেন তো? স্যার লেবু, স্যার লেবু। লেবু, আচ্ছা। তারপরে নারকেল, তাই তো, ডাব। তো যেগুলোর দাম বেড়ে যায় সেটা আমরা কম কিনি, তাই তো? যে জিনিসের দাম বাড়ে সেটা বেশি কিনি, আর যে জিনিসের দাম কমে সেটা আমরা, যেটা দাম বাড়ে সেটা কম কিনি, আর যেটা দাম কমে সেটা বেশি কিনি, রাইট? জি স্যার। আমার সাথে আপনারা একমত? জি স্যার। আচ্ছা, তাহলে প্রাইস একটা গুরুত্বপূর্ণ ডিটারমিনেন্ট, প্রাইস অফ দ্য গুডস, মানে দ্রব্যের দাম খুব গুরুত্বপূর্ণ, যে আমি কতটুকু কিনবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিটারমিনেন্টের নাম কি? ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ। প্রাইস, প্রাইস। ও প্রাইস। প্রাইস হলো ডিটারমিনেন্ট একটা, ঠিক আছে? তারপরে আমরা কি বলছি? প্রাইস অফ রিলেটেড গুড। রিলেটেড গুড দুই রকম আছে, একটা হলো সাবস্টিটিউট গুড আর একটা হলো কমপ্লিমেন্ট গুড। রিলেটিভ গুড হলো যে একটার সাথে যখন আরেকটা রিলেটেড থাকে, যেমন ধরেন রোজার সাথে আমার লেবুর একটা সম্পর্ক আছে, রাইট? রোজার জি সাথে স্যার। এই ছোলার একটা সম্পর্ক আছে, কারণ জি রোজার সময় স্যার। আমরা এগুলো বেশি খাই। তো আমরা এত কঠিন ভাবে না চিন্তা করে আমরা সচরাচর যেগুলো চিন্তা করি সেগুলো বলি। সাবস্টিটিউট গুড, ধরেন আমার চায়ের দাম বাড়লো, চায়ের দাম বাড়লো, তো চার পরিবর্তে আমি কফি খেতে পারি কিনা? পারি স্যার। মানে চা, কফি, যেটা একটার পরিবর্তে আরেকটা ইউজ করা যাচ্ছে তাকে বলি আমরা সাবস্টিটিউট গুড। তারপরে ধরেন রিক্সা, বা ধরেন ইজি বাইক বা সিএনজি বা বাস, বা একটা আরেকটার সাবস্টিটিউট, রাইট? তো আমরা টি এন্ড কফিকেই মনে রাখবো সব সময়, এটা সহজ। ইকোনমিক্সে আহ উদাহরণগুলো মনে রাখাটাই সবচেয়ে, উদাহরণ দিয়ে যদি আপনি মনে রাখতে চান তাহলে সেটা সহজ। এবং ইকোনমিক্সকে যদি আমাদের বাস্তব জীবন দিয়ে আমরা চিন্তা করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে এটি খুব সহজে মনে থাকবে। তাহলে আমি কি বললাম? প্রাইস অফ রিলেটেড গুড, একটার সাথে আরেকটা রিলেটেড না? দাম কমলো কফির আর ডিমান্ড বাড়লো চায়ের, এরকম হয় না? কারণ আগে যারা কফি খাইতো এখন আর তারা কফি খাচ্ছে না, কারণ কফির দাম গেছে বেড়ে। এখন সে কফির পরিবর্তে, যেহেতু এটা তার খেতেই হয় বা ভালো লাগে, সেজন্য সে টি খাওয়া শুরু হয়েছে করছে। কিংবা ধরেন আমরা অনেক সময় বাসে বাসে যখন সিট পাই না তখন ট্রেনে যাই, ট্রেনে যখন পাই না তখন আহ ট্রেনের ছাদে যাই,
তাই না? এটা একটা আরেকটার সাবস্টিটিউট, কোনোটা ক্লোজ সাবস্টিটিউট, কোনোটা সাবস্টিটিউট। বাট বোঝা গেছে কিনা যে চা এবং কফি একটা আরেকটার পরিবর্তে ব্যবহার করতে পারি আমরা, তাহলে সেটাকে বলা হচ্ছে সাবস্টিটিউট গুড। আর কমপ্লিমেন্ট গুড কি? যে আমি চা খেতে গেলে আমি চিনি খাই, তাহলে আমার যদি চায়ের ডিমান্ড বাড়ে, তাহলে আমার সুগারের ডিমান্ডও বাড়বে, রাইট? আমার যদি জি সুগারের স্যার। দাম বেড়ে যায়, মানে চিনির দাম যদি বেড়ে যায়, দ্যাট মিনস চায়ের খরচও বেড়ে যাবে, তাহলে আমি চাটা একটু কম খাবো। তাহলে এই যে একটা আরেকটার সাথে যে সম্পর্ক, একটার পরিবর্তে যদি আরেকটা ব্যবহার করা যায়, তাহলে তাকে বলি সাবস্টিটিউট গুড। আর যদি একটার সাথে আরেকটা আমরা কনজিউম করি, ভোগ করি, খাই, তাহলে সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট গুড। সাবস্টিটিউট গুডের তাহলে আরেকটা এক্সাম্পল দেন দেখি আপনারা কেমন পারেন। কেউ বলতে পারবেন? জি স্যার। স্যার ওই পেঁয়াজের, দেশি পেঁয়াজের বদলে স্যার আমরা ইন্ডিয়ান পেঁয়াজ খাই বা কম গুড, দামে পেঁয়াজ থ্যাংক ইউ, খেতে পারি। থ্যাংক ইউ। আর কেউ? আর কেউ বলেন, সবাই একটু কথা বলতে হবে। কথা বলায় কিন্তু মার্কস আছে, হ্যাঁ। আমি কিন্তু ওই যে ক্লাস প্রেজেন্টের মার্কস নাই, ক্লাস প্রেজেন্টেশনে মার্কস কি, পারফরমেন্সে মার্কস আছে। তো পারফরমেন্স মানে কি? পারফরমেন্স মানে হলো যে আপনি কথা বলার চেষ্টা করতেছেন, আপনি বোঝার চেষ্টা করতেছেন, আপনি একটা মতামত দিচ্ছেন, সেটা ভালো হোক মন্দ হোক বা ভুল হোক, সেটা সমস্যা না, আপনি ট্রাই করছেন, এটা মাথায় রাখবেন। আর শরবতে আর শরবতে আহ, লেবুর পরিবর্তে ট্যাঙ্ক ব্যবহার করা। হ্যাঁ, হতে পারে, কিন্তু আপনি চিনির পরিবর্তে গুড় দেন, আরো সহজ, তাই তো? আপনি লেবুর পরিবর্তে আপনি ট্যাং দেন, সেটা হতে পারে। আচ্ছা, ভেরি গুড। এবার কমপ্লিমেন্ট একটা বলেন দেখি। টি অ্যান্ড সুগার, একটার সাথে আরেকটা কি হতে পারে? স্যালাইন আর ডাবের পানি স্যার। স্যালাইনের মধ্যে ডাবের পানি দেয়? একটার মধ্যে কি আরেকটা মিক্স করতে হবে। হম। স্যার তরকারি। মানুষ মাইরে ফেলেন না ভাই, মানুষ মাইরে ফেলেন না। স্যালাইনের মধ্যে কিচ্ছু দেওয়া যাবে না। স্যার তরকারি রান্না করে স্যার, তারপর হুম। তরকারি রান্না করে বা স্যার তরকারির সাথে তেল। হ্যাঁ, এই যে চমৎকার। আপনি যখন যে একটা সবজি রান্না করছেন, সেখানে আপনি তেলটা ব্যবহার করছেন, রাইট? এখন যদি আপনি আহ যদি একটা তরকারি যদি বেশি রান্না করেন, তাহলে তো আপনার তেলও বেশি লাগবে। মানে এটা মুখোমুখি সম্পর্ক আর কি। স্যার ব্রেড এন্ড বাটার হবে স্যার। তেল অ্যান্ড বাটার। ব্রেড এন্ড বাটার। হ্যাঁ, ব্রেড অ্যান্ড বাটার, ওকে। মানে একটা খেতে গেলে আর একটা লাগছে, বলেন এরকম। খাতা এবং কলম, আর কি কি আছে? আপনাদের আশেপাশে প্রচুর জিনিস আছে, আপনারা আসলে এটাকে কঠিন ভাবে ভাবছেন, এই জন্য পারছেন না। ডাক্তার আর রোগী। ডাক্তার আর রোগী, ওকে। আর ক্রেতা বিক্রেতা। ক্রেতা বিক্রেতা কি? স্যার সল্ট এন্ড পেপার হবে স্যার। সর। না, ক্রেতা এন্ড বিক্রেতা পেপার। পণ্য পণ্য। এত কঠিন ভাবে ভাবছেন কেন? সহজ করে ভাবেন না। স্যার চেয়ার টেবিল। চেয়ার টেবিল, ওকে। ফোন এন্ড চার্জার স্যার। ফোন অ্যান্ড চার্জার,
শার্ট অ্যান্ড প্যান্ট। শার্ট অ্যান্ড প্যান্ট। আর কি? মোবাইল এবং মোবাইলের ইন্টারনেট ডেটা নাকি? চার্জার, মোবাইল এন্ড চার্জার হয়েছে। ওকে, ঠিক আছে, এই তো পরিষ্কার। এবার সাবস্টিটিউট আর দুই চারটা বলেন দেখি কেমন পারে। স্যার ল্যাপটপ কম্পিউটার হবে কি? অবশ্যই হবে। এত কনফিউশন কেন? এত কনফিউশন রাখা যাবে না তো, এত কঠিন জিনিস না তো এটা। স্যার স্যার বাইক, সাইকেল, হ্যাঁ, কার, বাস। ওকে, এটা মূলত একে অপরের পরিপূরক হতে হবে, তাই তো স্যার, তাই না? হ্যাঁ। তো রাত স্যার দিন যেমন স্যার এটাও। আপনার মিল্ক অ্যান্ড সয় মিল্ক স্যার। পরিপূরক তো কমপ্লিমেন্ট, স্যার সাবস্টিটিউট হলো বিকল্প। স্যার মিল্ক অ্যান্ড সয় মিল্ক হবে স্যার। আমি জানি না, বিড়ি আর সিগারেট, বুঝো নাই? চিনি আর গুড় স্যার। চিনি অ্যান্ড গুড়, ওকে। ফ্যান আর এসি। হতে পারে, ওকে। এই তো এতক্ষণে ক্লিয়ার। তোমরা, আমার মনে হয় যে তোমরা খুব ভয়ে ভয়ে আছো। আমি এরকম ক্লাস এনজয় করি না, ঠিক আছে? এই জন্য আমার ক্লাসে আসাটা প্রয়োজন ছিল, ফিজিক্যালি এতক্ষণ না লাগতো না এটা বুঝাইতে। ওকে, তাহলে আমরা কি মনে করছি? এই এই প্রাইস অফ রিলেটেড গুডসও একটা ডিটারমিনেন্ট। যেমন ধরো কোনো যদি কফির দাম বেড়ে যায়, তখন আমরা কফি কম খাই, কিন্তু সেটা আমরা সাবস্টিটিউট করি কিসে? টিয়ে, বুঝছো? কিন্তু কমপ্লিমেন্ট যদি হয়, যদি আমার সুগারের দাম বেড়ে যায়, তাহলে আমি চা কম খাবো। কেন? কারণ সুগারের দাম বেড়ে গেছে। তা আমি যদি বেশি চা খাইতে চাই, তাহলে আমার বেশি সুগার লাগবে। তো যেহেতু যেটার দাম বেড়ে যায় আমি সেটা কম খাই। এই জন্য রিলেটেড গুডস একটা গুরুত্বপূর্ণ ডিটারমিনেন্ট। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এবার আসো এক্সপেক্টেড ফিউচার প্রাইস। এক্সপেক্টেড ফিউচার প্রাইস, মনে করো এখন ঈদ সামনে। সামনে ঈদ মানেই হলো যে কোনো জিনিসেরই দাম বেড়ে যাবে, তাই তো? তো এইটা ধরো এখনো ঈদের বাজার হয়তো লাগছে বা লাগে নাই, তুমি সবকিছু হিসেব করে এই চিন্তা করতেছো যে আহ, যেটার দাম ফিউচারে এখনো কিন্তু বাড়ে নাই, বুঝো? এখনো কিন্তু বাড়ে নাই, কিন্তু বাড়বে। ধরো 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর বা 2 মাস পরে যে জিনিসের দাম বাড়বে এখনো কিন্তু বাড়ে নাই, তাহলে আজকে সেই জিনিসটা আমি বেশি কিনবো না কম কিনবো? বেশি কিনবো। আজকে তো বাড়ে নাই, আজকে ফিক্সড রয়েছে, কিন্তু যেহেতু সামনে দাম বেড়ে যেতে পারে, অথবা আমি এখনই কিনে রাখবো। যেমন ধরো শীতের পোশাকটা যেটা বললাম, যে এখন ডিসকাউন্ট দিচ্ছে, তো এখন কেন আমি কিনে রাখবো? সামনে তো গরমের দিন, কিন্তু এখন তাহলে আমি কেন কিনবো? বলো দেখি। কারণ এখন ডিসকাউন্ট আছে। কারণটা হলো যে ভবিষ্যতে যখন আবার শীত শুরু হবে তখন এটার দাম বাড়বে। তুমি এইটা কিনছো ভবিষ্যতের জন্য, রাইট? জি স্যার। তুমি বছরের শুরুতে কেন কেন নাই? কারণ তুমি ভাবছিলা যে আর 2 দিন পরে এটা ছাড় দেবে, সেজন্য তুমি অপেক্ষা করেছিলা। এই জন্য আমি অপেক্ষা করেছিলাম। তাহলে এক্সপেক্টেড ফিউচার প্রাইস, কোনো কিছুর ভবিষ্যৎ দাম বাড়বে বা কমবে, সেটাও আমার বর্তমান ডিমান্ডকে প্রভাব ফেলে, রাইট? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, মনে করো দাম, মানে দাম আগের মতোই আছে, কিন্তু হঠাৎ করেই আমার ইনকাম বেড়ে গেল। দ্যাট মিন্স আমি একটা ধরো চাকরি পেয়ে গেলাম, ভালো স্যালারির চাকরি পেয়ে গেলাম। তো ভালো স্যালারির যদি আমি চাকরি পাই,
তাইলে আমি আহ বেশি কিনবো না কম কিনবো? স্যার চাহিদা অনুযায়ী কিনবো। আমার বেশি চাহিদাটা কমবে না বাড়বে? বাড়বে। সবাই কি একমত? আমার যদি ইনকাম বাড়ে তাহলে আমার ডিমান্ড কি বাড়ে না কমে? বাড়ে স্যার। জি স্যার, বাড়বে। তাহলে ইনকাম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, রাইট? ইনকামও একটা ডিটারমিনেন্ট। তাহলে কয়টা ডিটারমিনেন্ট বললাম বলো তো এ পর্যন্ত? কে বলতে পারবে বলো দেখি? দ্রুত বলতে হবে। তিনটা। চারটা। হ্যাঁ, কতগুলো বললাম একটু চোখটা বন্ধ করে বলার চেষ্টা করো দেখি। স্যার চারটা। একটু বলার চেষ্টা করো কি কি। সাবস্টিটিউট, কমপ্লিমেন্ট, এক্সপেক্ট ফিউচার আর হুম, ঠিক আছে, তাহলে এই চারটা আমরা পড়লাম। হ্যাঁ, তারপরে পপুলেশন। পপুলেশন মনে করো একটা দেশের জনসংখ্যা বেড়ে গেল, তাহলে ডিমান্ড কি হবে? তোমার বাড়ির সদস্য সংখ্যা বেড়ে গেছে, আত্মীয় আসছে বাসায় এবং তোমার বাসায় থাকছে, ডিমান্ড বাড়বে স্যার। ডিমান্ড বাড়বে। মনে করো এখন তুমি সিঙ্গেল, 2 দিন পরে বিয়ে করে ফেললা, বাচ্চা কাচ্চা হলো, তাহলে কি হলো? ডিমান্ড কমলো না বাড়লো? বাড়বে। ডিমান্ড বাড়বে না কমবে? বাড়বে। রাইট। তাহলে পপুলেশন যদি বাড়ে তাহলে ডিমান্ডও বাড়ে। আচ্ছা, এইবার আসো প্রিফারেন্স। প্রিফারেন্স মানে বোঝো? মানে কি জানো? প্রিফারেন্স মানে হলো আমি আমার পছন্দ আর কি। যে কোনো জিনিস আমার পছন্দ হতে পারে, আমার অভ্যাসের কারণে হতে পারে, আমার রুচির কারণে হতে পারে, আমার বংশের কারণে হতে পারে, আমার ধর্মের কারণে হতে পারে। যেমন ধরো আমি প্রিফার করি, মনে করো আমি, আমাকে যেই দিক না কেন, আমরা যারা মুসলমান আমরা তো পক খাবো না, তাই না? শুকুর তো খাবো না। জি আবার স্যার। যারা হিন্দু তারা তো গরু খাবে না। এখন সেটার দাম কমুক বা বাড়ুক, তাহলে এখানে প্রিফারেন্স আছে, আমার একটা প্রিফারেন্স আছে যে আমি হালাল খাবারটা খাই। তাহলে এখানে দাম কমুক বাড়ুক, ইনকাম বাড়ুক কমুক, এটার সাথে কি এটার কোনো সম্পর্ক নাই। আবার ধরো প্রতি বছরই আমাদের দেখি যে যারা বিড়ি বা সিগারেট খায়, এই বিড়ি সিগারেটের উপর ট্যাক্স, সরকারি ট্যাক্স প্রতি বছরই বাড়ে। তো ট্যাক্স যদি বাড়ে সেটার দাম বাড়ে না কমে? মনে করো বিড়ি এখন হলো বাড়বে স্যার। 10 টাকা করে এক একটা বিড়ির দাম ধরো বা সিগারেটের দাম। তো এটার পর সরকার 2% ট্যাক্স আরোপ করলো, তাহলে তার মানে 10 টাকারটা 12 টাকা হয়ে যাবে। তা আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে যে জিনিসের দ্রব্যের দাম বাড়ে আমরা সেটা কম ডিমান্ড করি। তাহলে আমরা দেখলাম যে সিগারেটের দামটা বেড়ে গেল, তার অর্থ কি এই যে মানুষজন আর খাবে না? না স্যার, খাবে। কারণ এটা তার অভ্যাস, তাই তো? জি স্যার। তাহলে আমরা 6টা জিনিস পড়লাম। একটা হলো প্রাইস। তা আমি যদি কোয়েশ্চেন করি যে হোয়াট ডু ইউ মিন বাই ডিটারমিনেন্ট অফ ডিমান্ড, হোয়াট আর দ্য ডিটারমিনেন্ট অফ ডিমান্ড, এই কোয়েশ্চেন যদি আমরা করি তাহলে এগুলো লিখতে পারবো না? জি স্যার। ওকে, গুড। এবার আসো ল অফ ডিমান্ড। তোমরা বিরক্ত হচ্ছ না তো? কঠিন লাগছে? না না স্যার। স্যার। না স্যার। ঠিক আছে, বিরক্ত লাগলে ছেড়ে দিব, হ্যাঁ।
তাহলে আমরা এখন ল অফ ডিমান্ড পড়ি। ল অফ ডিমান্ড হলো আদার থিংস রিমেন সেম। এই কথাটা অবশ্যই লিখতে হবে, আমরা এটা কতটুকু মিস করি। আদার থিংস রিমেন সেম, এটা ল্যাতিনে বলে হলো স্যাটারিস প্যারিবাস। মনে থাকবে, স্যাটারিস প্যারিবাস। আদার থিংস রিমেন সেম, এটা ল্যাতিন হলো স্যাটারিস প্যারিবাস। যদি অন্য অন্য অবস্থা অপরিবর্তিত থাকে, আদার থিংস রিমেন সেম, তাহলে দাম যদি বাড়ে, কোনো দ্রব্যের যদি দাম বাড়ে, তাহলে আমি সেটার কম ডিমান্ড করি। তোমরা মানো এটা? কোনো দ্রব্যের দাম যখন বাড়ে তখন আমি এটার কম ডিমান্ড করি। কোয়ান্টিটি ডিমান্ডেড smaller. Higher the price of goods, the smaller is the quantity demanded. বুঝছো? জি স্যার। বলো দেখি সবাই 3 বার। আর যখন প্রাইস বাড়ে তখন ওইটা না, চাহিদা এখানে কমে। এখানে দেখে দেখে 3 বার বলো, একবারে কেজি স্কুলের মতো। সবাই বলো। Other things remain the same, the higher হ্যাঁ, the বাকিরা কি price হলো? of বাকিরা the বলো। good, the smaller is the quantity demand. সবাই একসাথে বলতে বলছি, তোমরা বুঝতে পারো না কেন কথা? Other things remain Other the things same. remains the same. The higher the price of goods, the similar This is the quantity demand. সবাই বলে নাই। 5 বার বলবো, 5 বার বলে যাও। other things remain The the same. things remain the same. The The higher higher the the price, price Other of a things good, remain the the same, smaller the is the price of quantity goods is demand. smaller the quantity of Other demand. things remain the same, the higher the price of. The remain the same, the higher the price of a good, the smaller is the quantity demand. গুড, থ্যাংক ইউ। কিছু জিনিস আমাদেরকে বলতে হয়, হ্যাঁ, বারবার বললে জড়তা কেটে যায়। আমি কোনো পড়ে ফেলবো কিন্তু এই লাইনটা আমি জানবো না, এটা হতে পারে না। তাহলে আদার থিংস রিমেন সেম ইফ প্রাইস ইনক্রিজেস, কোয়ান্টিটি অফ ডিমান্ড ডিক্রিজেস। এটাও আমরা বলতে পারি, যখন কোনো দ্রব্যের দাম বাড়ে তখন সেই দ্রব্যের কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যায়। এটার নাম কি? The law of demand. হ্যাঁ। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা নেগেটিভ অর ইনভার্স রিলেশনশিপ, তাই তো, বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ডিমান্ডেড। কোয়ান্টিটি ডিমান্ডেড এবং প্রাইসের মধ্যে সম্পর্কটা কি বলো? দেখতে পাচ্ছ না? Negative or inverse. নেগেটিভ অর ইনভার্স মানে কি, একটা যদি বাড়ে আর একটা কমে, একটা যদি বাড়ে তাহলে আরেকটা কমে। এই দেখো এখানে এটাই বলছে, প্রাইস যখন বাড়ে তখন কোয়ান্টিটি ডিমান্ডেড কমে, প্রাইস যদি কমে কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়ে। কঠিন মনে হলো? না না স্যার। sir. হ্যাঁ। এখন আমরা এই এই গ্রাফটার দিকে একটু তাকাই। আমি ধারণা করছি যে তোমরা এই গ্রাফগুলো পারো। আমরা বেশি জটিলতায় যাব না, খুব সহজভাবে এই ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে আমরা প্রাইস লিখছি আর এখানে আমরা কোয়ান্টিটি ডিমান্ড লিখছি। দেখো, যখন কোনো দ্রব্যের দাম 15 টাকা ছিল, তখন আমরা এটা ধরো কোনোটাই কিনি নেই, হ্যাঁ, কেনার সামর্থ্য নাই। কিন্তু দাম কমে যখন 10 টাকা হয়েছে তখন কোয়ান্টিটি ডিমান্ড এক এক হয়েছে, 1 ইউনিট। তো এই দুইটা বিন্দু এইখানে গিয়ে ইন্টারসেক্ট করছে না, যুক্ত হয়েছে না, এই 10 আর এই 1, এই কার্ভের উপর, এই রেখার উপর এই বিন্দুটা হয়েছে না। জি এখন স্যার। দাম যদি আরো কমে 10 থেকে 7 হয়, তাহলে আমরা দেখলাম যে কোয়ান্টিটি ডিমান্ড আরো বেড়ে যাচ্ছে, 1 থেকে 3 হলো। এইখানে দেখি আমরা, এগুলো এই দেখো এইখানে, আবার এইখানে দেখতেছি না আমরা, হ্যাঁ,
জি একইভাবে স্যার। যদি আরো কমে যায় তাহলে আমরা দেখছি এইখানেও হচ্ছে, আরো যদি কমে যায় তাহলে আমরা দেখছি কোয়ান্টিটি ডিমান্ড এভাবে বেড়ে যাচ্ছে। তার মানে একটা যখন কমছে তখন আরেকটা বাড়ছে। তাহলে এই বিন্দুগুলো যদি আমি যোগ করে দিই তাহলে যে কার্ভ পাই সেটা হলো এই কার্ভ। এই কার্ভটাকে আমরা বলি ডাউনওয়ার্ড। কি বলি? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড স্লোপিং, মানে ডান দিকে নিম্নগামী, ডান দিকে নিম্নগামী। আমরা বলি ডাউনওয়ার্ড স্লোপিং অর নেগেটিভ স্লোপিং। তাহলে ডিমান্ড কার্ভ কেমন দেখতে, কেমন? ডাউনওয়ার্ড স্লোপিং অর নেগেটিভ স্লোপিং। ওকে, বুঝতে পেরেছো? जी सर। জি স্যার। তাহলে এই ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ আমাদের কি দেখায়? shows the relationship between price and quantity demanded, এবং আহ, এই রিলেশনশিপটা কি, নেগেটিভ আর ইনভার্স? হ্যাঁ, শফিকুল কথা বলো। স্যার আমার হচ্ছে নেটে ডিস্টার্ব দিচ্ছে, আমার লিভ নিতে হবে স্যার, আমি রেকর্ডিংটা পরে দেখে নিব। সেটা তো তোমার ব্যাপার। স্যার হচ্ছে আমি একটু বাইরে তো, মানে ইয়াও করতে পারতেছি না। মানে অনুমতি নিয়ে লিভ নিতে চাচ্ছি স্যার। পরিস্থিতি যদি সেটা হয় তাহলে তো কিছু করার নাই, যতক্ষণ থাকার যায় থাকো, বাকিটা জি স্যার, দেখো। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। তাহলে আমরা এটা শিখলাম যে ল অফ ডিমান্ড, ল অফ ডিমান্ডের সংজ্ঞা পড়লাম এবং তার ক্যারেক্টারিস্টিক্স পড়লাম। এখন এই যে ডাউনওয়ার্ড স্লোপিং আমরা দেখলাম, কথাটা হলো যে কেন এটা ডাউনওয়ার্ড স্লোপিং? কোশ্চেনটা কি? হোয়াই ডাজ ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং? এটা হলো এই দুইটা শুধু তোমরা লিখে দিবা। কি লিখবা? যে সাবস্টিটিউট ইফেক্ট, ইনকাম ইফেক্ট। আমি এটা ডিটেলস তোমাদেরকে পড়াবো না, বাট তোমরা এই দুটো লিখতে পারবে না? জি স্যার। ঠিক আছে। তাহলে কেন ডাউনওয়ার্ড স্লোপিং বলবা? সাবস্টিটিউট ইফেক্ট আর ইনকাম ইফেক্ট। এখন এই যে এখন আমরা তো ডিমান্ড ল পড়লাম, এখন পড়বো ডিমান্ড শিডিউল। ডিমান্ড শিডিউল, ডিমান্ড শিডিউলটা দেখতে এরকম, মানে আমরা একটা টেবিলের মাধ্যমে এটা দেখাই আর কি, যেখানে দেখো এখানে আমরা দেখছি প্রাইস যখন 1 তখন কোয়ান্টিটি হলো 9, যখন প্রাইস বাড়ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড কমছে, তাই না? দেখতে পাচ্ছ? जी जी सर। প্রাইস যখন জি স্যার। বাড়ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড কমছে। সম্পর্কটা কেমন? সম্পর্কটা কেমন দুইটার মধ্যে? नेगेटिव और इनवर्स। নেগেটিভ আর ইনভার্স। ডাউনওয়ার্ড। তো এইটা যে আমরা তালিকার মাধ্যমে যে দেখাচ্ছি, এই তালিকাটাকে বলি আমরা ডিমান্ড শিডিউল। মনে থাকবে? जी सर। এবার আসেন ডিমান্ড কার্ভ। এইখানে যে আমরা তালিকাটা পেয়েছি, এখানে আমরা প্রথমে এভাবে চিন্তা করি, এটা হলো ওয়াই অক্ষ, ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে আমরা প্রাইস অফ ডিমান্ড, প্রাইস অফ গুডস লিখলাম, আর এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি লিখলাম। তো এইগুলোকে প্লট করব, এইগুলোকে প্লট করব। আমার যখন দাম 1 তখন আমার কোয়ান্টিটি কত? 9 না কত? হ্যাঁ 1, আর এখানে 9। এটা ঠিকঠাক ভাবে আসে নাই, হ্যাঁ এটা ঠিকঠাক ভাবে আসে নাই, এটা নর্মালি এমনটি হওয়ার কথা।
এইখানে ধরেন 9 আছে, এই দুটার মাঝে 9 আছে, তাহলে এরকম যাবে আর কি। বুঝতে পারছে? জি স্যার। এখানেই আসলে এ হওয়ার কথা। তারপরে যখন 2 তখন 6, এই 2 আর এই 6, দেখেন এটা ঠিক আছে। এই সোজা লাইনটা হবে 2 আর 6, 3 আর 4, এটাও ঠিক আছে মোটামুটি। তারপরে হলো 4 আর 3, এর মাঝে আছে হলো অর্ধেক, মানে এখানে 3 আছে আর এখানে 4, আর হলো 5 আর 2, এটাও ঠিকই আছে। তাহলে আমরা এখানে হবে এ মূলত, এ বি সি ডি ই, এই যে এ বি সি ডি, এগুলোর বিন্দুগুলো আমরা যোগ করলে এই কার্ভটা পাইছি। এই কার্ভটাকে আমরা বলি রিমান্ড কার্ভ। ঠিক আছে? ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। আঁকাইতে আর কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে আমি মুছে দিই। আর এক্সামে কি ডিমান্ড কার্ভ আসতে পারে? আমি এমন কিছুই পড়াই না যেটা আসবে না। তা আসলে আপনার কোনো সমস্যা আছে? আর আমাদের তো স্যার এসে লাস্ট ইয়ার বলতে কি আমাদের লাস্ট সেমিস্টার, তো স্যার আপনি যতটা পারেন আমাদের স্যার একটু বেশি সিস্টেম করে পড়াই দিব? দিয়েন স্যার, স্যাক্রিফাইস। টাকা পয়সা মানে দিয়ে স্যার যত এইসব পড়ালেখা করাইছেন একটু বেশি পড়াই দেবো, তাই তো? স্যার হয়েছে কি আমাদের স্যার সিচুয়েশন খুবই মানে ভয়ঙ্কর অবস্থা, আপনি জানতে পারছেন স্যার এখন ব্যাপারটা স্যার। সব আমরা সবাই স্যার আপনার উপর ডিপেন্ডেন্ট স্যার এখন স্যার, আপনি যেভাবে যা বলবেন ওভাবে আমরা তাই করতে রাজি স্যার। তাহলে আপনি আমি কি জাস্ট যতটুকু পড়াই একটু অতটুকু পড়তে থাকেন। স্যার আপনি আমাদেরকে একটু খালি সিস্টেমটা একটু মানে যে সব একটু বলে দিয়েন বা ধরাই দিয়েন জাস্ট। আমি যেভাবে পড়াচ্ছি তাতে কি আপনাদের কোনো সমস্যা মনে হচ্ছে? না স্যার, ইজিলি লাগতেছে স্যার, এখন হচ্ছে ঠিক আপনি আছে, শর্ট করে দিন সবকিছু স্যার একটু। ওকে। যদি আমি আপনাদের সবকিছু বুঝাই দিতে পারি তাহলে তো আপনার কোনো সমস্যা নাই, শর্ট লং এর তো ব্যাপার নাই এখানে। আপনি দেখবেন যে আপনি পড়তে বুঝতে পারছেন কিনা, রাইট? জি স্যার, জি স্যার, ওকে। আচ্ছা, এখন আমরা আহ দুইটা জিনিস আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা কমপ্লেক্স। কমপ্লেক্স এই অর্থে যে যদি আপনারা ঠিকঠাক করে আজকের লেকচার বুঝতে পারেন তাহলে এটা সহজ, যদি আজকের লেকচার বুঝতে না পারেন তাহলে কঠিন। এখানে দেখেন দুইটা কথা আছে, একটা চেঞ্জ ইন ডিমান্ড আর চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। কথাটা বুঝতে পারতেছেন? একটা হলো ডিমান্ডের পরিবর্তন, আরেকটা হলো ডিমান্ডের পরিমাণের পরিবর্তন। চেঞ্জ ইন ডিমান্ড, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, তাহলে এই দুইটার পার্থক্যটা আমাকে বুঝতে হবে। আমরা প্রথমে এইখানে চলে যাই তাহলে আবার। আমরা কি এই ডিটারমিনেন্ট গুলো বুঝছিলাম? এই ডিটারমিনেন্ট গুলো বুঝতে আমার কোনো সমস্যা ছিল? না স্যার। তো এখানে আমরা 6টা ডিটারমিনেন্ট পড়েছিলাম। প্রথমটা হলো প্রাইস, আর পরের গুলো হলো যা আছে সেগুলো। তো আমি আহ এই জিনিসটাকে এবার আসেন হলো ডিমান্ড লয়ে। দেখেন এটাকে আমি আলাদা করে মার্ক করেছি, তাই না? আদার থিংস রিমেন সেম। আর এখানে হলো প্রাইসকে আলাদা করেছে। তার মানে এই ডিমান্ড লয়ের ভিতরে দুইটা জিনিস আছে, মানে দুইটা গ্রুপ আছে। একটা হলো প্রাইস একদিকে, একটা আদার থিংস বলে
অনেকগুলো জিনিসকে একসাথে রাখা হয়েছে। যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলেই কোনো জিনিসের যে দ্রব্যের দাম বাড়লে তার ডিমান্ড কমে, আর দ্রব্যের দাম কমলে তার ডিমান্ড বাড়ে। এটা আমরা লয়ে পড়েছি। এইখানে এই আদার থিংস বলতে আসলে কি বোঝাচ্ছে? আদার থিংস বলতে আমরা বুঝাচ্ছি এই প্রাইস বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো। প্রাইস বাদ দিয়ে বাকি যেগুলো আছে, বাকি কি কি গুলো আছে? প্রাইস অফ রিলেটেড গুডস, এক্সপেক্টেড ফিউচার প্রাইস, ইনকাম, পপুলেশন, প্রিফারেন্স। মানে এই জিনিসগুলো যদি অপরিবর্তিত থাকে, তখনই কেবল কোনো দ্রব্যের দাম বাড়লে সেই দ্রব্যের ডিমান্ড কমবে। আমার কথা কি বুঝছেন? এখানে সবাই একটু জি কথা স্যার। বলতে হবে। মানে এই পার্থক্যটা বুঝতে হবে যে আদার থিংস বলতে আসলে আমি কি কি বুঝাইছি, আর প্রাইস তো প্রাইস। তো একইভাবে এইখানে গিয়ে আমরা যখন বলছি চেঞ্জ ইন ডিমান্ড এন্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, তখন এটা বুঝতে হবে যে আদার থিংস বলতে যে জিনিসগুলো বুঝাইছি সেই জিনিসের যদি কোনো পরিবর্তন হয়, তাহলে ডিমান্ডের পরিবর্তন হবে, এই পার্টটুকু। আর যদি প্রাইসের পরিবর্তন হয় অন্যগুলো ঠিক থেকে, তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ডের পরিবর্তন হবে। আমি কি বললাম? আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ, স্যার আরেকবার একটু বোঝানো ভালো হতো স্যার। প্রাইস একদিকে, আদার থিংস আরেকদিকে। যদি প্রাইসের দাম পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তনের কারণে ডিমান্ডের যে পরিবর্তন হয় তাকে আমরা বলি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। চেঞ্জ ইন জি স্যার। কোয়ান্টিটি ডিমান্ডেড। বুঝতে পেরেছি স্যার। মানে এই যে পরের যেটা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, এই যে লেখা আছে না, জি স্যার। যদি প্রাইসের কারণে পরিবর্তন হয় তাহলে কি বলবো আমরা? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, এটা হলো প্রাইস। কিন্তু যদি আদার থিংস কোনটা পরিবর্তন হয়, তাহলে আমরা বলবো চেঞ্জ ইন ডিমান্ড, শুধু ডিমান্ড। ঠিক আছে, কোয়ান্টিটি ডিমান্ড না, শুধু ডিমান্ড। তা এইটুকু হলো মুখস্থর ব্যাপার। আর বুঝার ব্যাপার হলো এখানে। এক্সাম্পল যদি আপনাকে দেই, আমরা বলছিলাম যে কোনো দ্রব্যের দাম যদি বাড়ে, তাহলে সেই দ্রব্যের ডিমান্ড কি হবে? কমবে। আচ্ছা, যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, আদার থিংস রিমেইন সেম, ইফ আদার থিংস রিমেইন সেম, ইফ কোয়ান্টিটি অফ ডিমান্ড, ইফ প্রাইস ইনক্রিজেস কোয়ান্টিটি অফ ডিমান্ড ডিক্রিজেস। ওকে, এটা আমাদের ছিল। এখন ধরেন কোনো জিনিসের দাম বাড়লো, কিন্তু পাশাপাশি আপনার ইনকামও বেড়ে গেছে, তাহলে আপনি কি আসলে ওই দ্রব্যের কম কিনবেন না বেশি কিনবেন? বুঝেন নাই? স্যার ইনকাম বাড়লে তো বেশি কিনবো। রাইট, তখন আসলে দাম বাড়লো নাকি কমলো সেদিকে আপনার নজর থাকবে না। আপনার যেহেতু ইনকাম বাড়ছে, অতএব জি স্যার। প্রাইস বাড়ুক কমুক সেটা দিয়ে না থেকে, বা ফিক্স প্রাইসেও আমি হলো বেশি কিনবো, তাই তো? আবার জি স্যার। ধরেন আমার তো যখন সিগারেটের উপর ট্যাক্স আরোপ হয়েছিল, এই জন্য এটার দাম বেড়েছে, এই জন্য তো আমার এটা কম খাওয়ার কথা ছিল। কিন্তু যাদের এটা নেশা, অভ্যাস, তারা কি কম খায়? না স্যার। তার মানে এখানে অন্যান্য অবস্থা যেটা আমরা বলছি প্রিফারেন্স, সেই প্রিফারেন্সের কারণে আমার ডিমান্ড লটা কাজ করছে না। তাহলে এখানে দামের পরিবর্তন হলেও আমার ডিমান্ড, মানে দাম যদি ফিক্সডও থাকে, তাহলে যেহেতু আমি কোনো কিছুতে যখন আমার নেশাগ্রস্ত হয়ে যাই আমি, তখন আমি সেটা বেশি কিনি।
এটা হলো দামের সাথে সম্পর্কিত না, এটা অন্য বিষয়ের সাথে সম্পর্কিত। ধরেন আগে ছিলাম একা, হঠাৎ করে বিয়ে করে ফেললাম, তাহলে আমাকে স্বাভাবিকভাবেই বেশি কিছু কিনতে হবে, দাম কমুক বা বাড়ুক, রাইট? বাচ্চা হলে বেশি কিনতে হবে, দাম কমুক বা বাড়ুক, হয় কি না এরকম? বাসায় মেহমান আসছে, জি স্যার। আমাকে বেশি কিনতে হচ্ছে, তো এখানে প্রাইস ফিক্স থাকলে পরেও আমার ডিমান্ড কার্ভ শিফট টু দ্য রাইট ওয়ার্ড, ডান দিকে সরে যাচ্ছে। তারপরে আমি কি বলছি? দাম বাড়ছে কফির, দাম বাড়ছে কফির। তাহলে কফি যারা খাইতো তারা এখন কফি বাদ দিয়ে কি খাবে? চা খাবে। চা খাবে। তাহলে কফির দাম বাড়ার কারণে চায়ের ডিমান্ড কি হলো? বেড়ে গেল। বেড়ে গেল। তাহলে আরেকটা দাম বাড়ছে, আরেকটা পণ্যের, তার ইফেক্ট এসে পড়ছে আমারটার উপর, মানে চায়ের উপর। চায়ের কি দাম বাড়ছে নাকি চায়ের দাম ফিক্সড আছে? চায়ের দাম ফিক্সড। কিন্তু আমাদের ডিমান্ড ল কি বলতেছিল? যে যদি চায়ের দাম কমে তবেই কিন্তু চায়ের ডিমান্ড বাড়ার কথা ছিল। কিন্তু এখানে কিন্তু ওইটা কাজ করে নাই, কাজ করছে কি, কফির দাম গেছে বেড়ে। এই জন্য যে কাস্টমাররা কফি খেত তারা এখন চা খাওয়া শুরু করবে, এই জন্য চায়ের ডিমান্ড বেড়ে গেল। তারপরে আমরা বলছি হলো এক্সপেক্টেড ফিউচার প্রাইস। আমার প্রাইস এখনটা কিন্তু ফিক্সড, কিন্তু আমি মনে করছি কি সামনে 1 মাস পরে এটার দাম আরো বাড়বে, ঠিক আছে? যেমনটা আমরা বাজেটের ঠিক আগের মাসে করি, মে মাসে, যে যে জিনিসের দাম আমরা মনে করি যে এটার উপর সরকার ট্যাক্স আরোপ করবে, অতএব এটা ট্যাক্স আরোপ করে ফেললে তো জুলাই মাসে গিয়ে এটার দাম বেড়ে যাবে, অতএব আমি মে মাসে এটা কিনে ফেলি। আবার যদি মনে করি যে না, সরকার এই জিনিসের উপর ট্যাক্স মওকুফ করবে, তাহলে আমি বলি যে ঠিক আছে 2 মাস অপেক্ষা করি, কারণ 2 মাস পরে এটার দাম কমে যাবে। কিন্তু এখনকার দাম কিন্তু ফিক্সড, রাইট? তাহলে এটা ফিক্সড এক্সপেক্টেড ফিউচার প্রাইস। তাহলে আমরা এভাবে দেখাতে চাই যে দেখেন, প্রথমে D1, এটা দেখেন, আমার কি স্ক্রিন দেখা যায়? জি স্যার। দাম ছিল P0, কোয়ান্টিটি ছিল Q0A। তো এখন কোন এই দ্রব্যের দামটা গেল কি, বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণে আমার কোয়ান্টিটি ডিমান্ড কমে গেল, তার মানে এই বিন্দু থেকে এইখানে গেল। একই রেখার উপর উঠানামা করলো না? একই রেখার উপর ওঠানামা করলো, মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ, এটাকে বলি আমরা মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ। একই কার্ভের উপর উঠানামা। প্রাইস বাড়ার কারণে আমার কোয়ান্টিটি ডিমান্ড কমে গেল, তাহলে একই রেখার উপর আমার উঠানামা করলো, এটাকে আমরা বলি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, এই যে এটা এখানে বলছি আমরা। কিন্তু মনে করেন P0 ফিক্সড, এমতো অবস্থায় আমার ইনকাম বেড়ে গেল। তাহলে ইনকাম বেড়ে যাওয়ার কারণে আমি আগের তুলনায় বেশি কিনছি না? এই এতটুকু বেশি কিনছি না? আমার তো প্রাইস ফিক্সড আছে, কিন্তু আমার ডিমান্ড বেড়ে গেছে। এই ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে এটাকে আমি বলি শিফট অফ দ্য কার্ভ। শিফট অফ দ্য কার্ভ, শিফট ডিমান্ড কার্ভ রাইট ওয়ার্ড বা রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা দেখলাম যে কোনো দ্রব্যের দাম ফিক্সড, কিন্তু অন্যান্য যে কোনো কারণেই হোক আমার নতুন আরেকটা কার্ভের তৈরি হয়েছে, নতুন আরেকটা কার্ভের তৈরি হয়েছে, ডিমান্ড কার্ভ
শিফট করছে, স্থানান্তর হয়েছে, সরে গেছে। কোথায়? ডানে অথবা বামে, যে কোনো জিনিসই হতে পারে, এখানেও হইতে পারে। ইনকাম কমে গেছে, এই জন্য আমি কম কিনবো, প্রাইস একই আছে। যেটাই হোক, এই যে নতুন যে একটা কার্ভের তৈরি হয় ডানে অথবা বামে, এটাকে বলি আমরা চেঞ্জ ইন ডিমান্ড। এটা ডিমান্ডের পরিবর্তন হয়েছে, ডিমান্ডের পরিমাণের তাহলে পরিবর্তন। তাহলে স্যার চেঞ্জ ইন ডিমান্ড এটা তো প্রাইসের সাথে রিলেটেড না, তাই না, না? অন্যান্য অবস্থার সাথে রিলেটেড। আচ্ছা। প্রাইস বাদে বাকি যা আছে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, ইফ আদার থিংস রিমেইন সেম। এই আদার থিংস মানে কি? আমরা 6টা ডিটারমিনেন্ট পড়েছিলাম, 6টার একটা মাত্র প্রাইস, বাকি যেগুলো আছে সেগুলোর যে কোনো একটা পরিবর্তনের কারণে যদি আমার ডিমান্ডের পরিবর্তন হয়, তাহলে আমরা সেই সময় দেখি আমার প্রাইস ফিক্সড, কিন্তু ডিমান্ড কার্ভ ডানে বা বামে সরে যায়। তো এটাকে আমরা বলি হলো শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ, এবং এটা দিয়ে আমি চেঞ্জ ইন ডিমান্ডকে দেখাই। কিন্তু যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, যদি আমার প্রাইসের কম বেশি হয়, তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ডের পরিবর্তন হয়, কম বা বেশি। তখন একই কার্ভের উপর আমরা ওঠানামা করি, মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ। তো এটা মাথায় রাখবেন সব সময়। এই দেখেন এখানে বলা হচ্ছে শিফট অফ ডিমান্ড ভার্সেস মুভমেন্ট অ্যালং এ ডিমান্ড কার্ভ। তো মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ মানেই হলো কোয়ান্টিটি ডিমান্ডেড, আর শিফট অফ দ্য ডিমান্ড মানেই হলো চেঞ্জ ইন ডিমান্ডেড। আমার শীটটা অনেক চমৎকার করে তৈরি করা আছে, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার মনে হয় না যে খুব বেশি সমস্যায় পড়বেন। দেখেন এখানে আমরা বলে দিয়েছি যে D1 থেকে DB তে আসছে, এই যে DA থেকে DB তে আসছে, এটাকে আমরা বলছি শিফট অফ দ্য ডিমান্ড, এবং এটা দিয়ে আমি চেঞ্জ ইন ডিমান্ডকে দেখাচ্ছি। আর আমার এই বিন্দু থেকে এই বিন্দুতে যে গিয়েছিল, এই দেখেন কার্ভ দিয়ে আমি দেখিয়েছি, এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে, এটাকে বলছি মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ। বুঝাতে পারছি? জি স্যার। আমরা জি প্রায় স্যার। শেষের দিকে, প্রায় শেষের দিকে আসছি, সমস্যা নাই। হুম, দেখেন এখানে আমি এটা শিডিউল ব্যাখ্যাও করেছি যে ইনক্রিজ ইন ডিমান্ড causes the demand curve to shift rightward. It decreases demand curve, the demand curve to the shift leftward. মানে কি ডানে সরে যাওয়া আর বামে সরে যাওয়া। দেখেন এইখানে গিয়ে আমি আরো চমৎকার করে ব্যাখ্যা করার চেষ্টা করছি, মানে আপনাদের বুঝতে হবে, পড়তে হবে, বন্ধুদের সাথে বসতে হবে এটা নিয়ে। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমি আছি, আমি প্রবলেমগুলো সলভ করে দেবো। আহ এইখানে আমরা আবার একইভাবে একই জিনিস আবার আরেকটু আলাদা করে ব্যাখ্যা ব্যাখ্যা করার চেষ্টা করছি, বাট যে কোনো একটা ফলো করলেই হবে। এখানেও চেঞ্জ ইন ডিমান্ড ভার্সেস চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। এই দেখেন এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে, এটাকে মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ বলি। আর এই কার্ভ থেকে এই কার্ভে ডান দিকে যে সরে গেছে, এটাকে আমরা বলি শিফট অফ দ্য কার্ভ। এবং এটার কারণটা কি? প্রাইস। এটার কারণটা কি? প্রাইস। আর এটার কারণ কি? ইনকাম, প্রিফারেন্স, প্রাইস অফ আদার গুডস অর সার্ভিসেস, বা আদার্স, পপুলেশন, যা বলছি আগে, সেগুলোর জন্য এগুলো হয়। তাহলে এখন আপনাদের একটু কাজ আছে, এইগুলো জিনিস যদি বুঝেন তাহলে এইগুলো চেক করবেন, মানে ফিল করবেন। আমাকে কাজ জমা দিতে হবে, সেটা হলো এইগুলোর জন্য প্রত্যেকটির জন্য 2টা করে উদাহরণ আপনারা সেট করবেন, যেমন, এবং তার জন্য আপনারা ফিগার আঁকাবেন। এটা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট। আমি কি বুঝাতে পারছি? খুব সিরিয়াসলি অ্যাসাইনমেন্ট এটা, এটার মার্কস আছে 5 মার্কস। কি করবেন? এখানে বলা হচ্ছে প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস রাইজেস, মানে আপনি এখানে বলবেন সাপোজ প্রাইস অফ
গুডস আর সার্ভিসেস এখানে আছে না, প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস। গুডস আর সার্ভিসেস এখানে একটা নাম দিবেন, হতে পারে পেডি, হতে পারে মোবাইল, হতে পারে গার্মেন্টস, হতে পারে বার্গার, যে কোনো একটা প্রোডাক্টের নাম দিবেন। ধরেন দ্য প্রাইস অফ রাইস রাইজেস, মানে কি ভাতের বা চাউলের দাম বেড়ে গেছে। ইফ, যদি রাইসের প্রাইসটা যদি বেড়ে যায়, এইখানে লিখবেন হলো প্রাইস অফ রাইস, এখানে লিখবেন হলো কোয়ান্টিটি অফ রাইস, লিখে দেখানোর চেষ্টা করবেন যে যদি প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস রাইজেস, যদি এই রাইসের দ্রব্য বেড়ে যায়, তাহলে কোয়ান্টিটি কি হবে, কোয়ান্টিটি ডিমান্ডেড কি হবে, কমে যাবে। কমে যাবে। রাইট, তাহলে তখন এই মনে করেন প্রথমে তো নেবেন কি, পি জিরো নেবেন, এখানে এভাবে করবেন। আমি একটু আঁকায় দিই, দাঁড়ান। মনে করেন এভাবে নেবেন, এখানে হলো পি নেবেন, পি, এখানে নেবেন কোয়ান্টিটি, এবং এটা লিখবেন প্রাইস অফ প্রাইস কোয়ান্টিটি অফ রাইস। তাহলে আমরা কি বললাম, মনে করেন এরকম ডাউনওয়ার্ড স্লোপিং, তো এটা আঁকায় নিলেন। পেনটা নষ্ট হয়ে গেল নাকি দেখি, দাঁড়ান। ল্যাপটপে পেনটা কাজ করতেছে না। স্যার এটা অ্যাকচুয়ালি স্যার যেটা হচ্ছে দুটো গ্রাফ হয়েছে না স্যার, একটা হ্যাঁ ডিক্রিজ হ্যাঁ, একটা ইনক্রিজ। রাইট। এই তো, এইখানে নাম দিলেন হলো পি জিরো, এখানে নাম দিবেন হলো কিউ জিরো। ঠিক আছে, আমরা কি বললাম, প্রাইস ইনক্রিজেস, প্রাইস যদি ইনক্রিজ হয় তাহলে কোয়ান্টিটি কি হলো, ডিক্রিজ হলো না? জি স্যার, তখন চাহিদা বেড়ে যাবে, এই জন্য কোয়ান্টিটি ডিক্রিজ হয়ে যাবে। না, হলো না, আবার বলেন। প্রাইস স্যার, বেড়ে গেছে, প্রাইস বেড়লে কি হয়? চাহিদাও বেড়ে যাবে, হুম তো হুম, তখন অনুযায়ী কোয়ান্টিটি চাহিদা তখন। কমে যাচ্ছে। যে দ্রব্যের দাম বাড়ে সেটা আপনি বেশি কেনেন না কম কেনেন? না স্যার, সরি স্যার, চাহিদা কমে যাবে। হ্যাঁ, তাহলে এই যে যেটা বললাম এভাবে হলো আপনারা আঁকাবেন, ঠিক আছে? তারপরে ঠিক আছে। তাহলে এটা ধরেন রাইসের জন্য হলো, আরেকটা নেবেন বার্গার নেন, যে ঠিক আছে এরকম করেন পি জিরো, এই তো, এই তো। এবার কি বলতেছেন, প্রাইস অফ বার্গার উইল বি ফল, মানে কমে গেলে পরে, এই যে ফল করলে পরে কি হবে, কোয়ান্টিটি কি হবে, বুঝছেন? কোয়ালিটি বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে এখানে জাস্ট হলো গুডস অ্যান্ড সার্ভিসেস বলা হচ্ছে, তো আপনারা ওই একটা প্রোডাক্টের নাম চিন্তা করবেন, করে সুন্দর করে এটা লিখবেন, এইখানে আমি যে স্টাইলে লিখছি এরকম করে। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। কারোরটার সাথে যেন কেউ কারোরটার না মেলে, মিললে কিন্তু দুজনেরই কাটা। তবে হ্যাঁ, সবাই মিলে পরামর্শ করবেন, কিন্তু একজনের সাথে আরেকজনেরটা মিলে যাবে না একবারে। একজন যদি রাইস নিয়ে চিন্তা করেন, আরেকজন বার্গার নিয়ে চিন্তা করবেন, আরেকজন চকলেট নিয়ে চিন্তা করবেন, আরেকজন গাড়ি নিয়ে চিন্তা করবেন, আরেকজন বাড়ি নিয়ে চিন্তা করবেন, এরকম। একইভাবে পরেরটা কি, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, তাহলে আপনারা সাবস্টিটিউট গুডস দুইটা কল্পনা করবেন, কমপ্লিমেন্ট গুড চিন্তা করবেন, তারপরে ইনকাম চিন্তা করবেন। হুম, আচ্ছা, ও আমরা একটা জিনিস আপনাদেরকে পড়াই নাই, ওটা একটু পড়িয়ে আমি শেষ করি। আলটিমেটলি আমার শেষ প্রায়। আহ, একটা হলো নর্মাল গুড আর একটা হলো ইনফিরিয়র গুড, এইখানে আমি এটা পড়াই নাই, আমি পাস করে চলে গেছিলাম। এই দেখেন,
ইনকাম পোর্শনে আছে, নর্মাল গুড, ইনফেরিয়র গুড। নর্মাল গুড হলো আমাদের সোসাইটিতে এমন কিছু গুড আছে যেগুলোতে ইনকাম বাড়লে আমরা আহ বেশি কিনি, হ্যাঁ, কিন্তু কিছু প্রোডাক্ট আছে যেটা ইনকাম বাড়লে আমরা কম কিনি। আপনি জানেন এগুলো কিছু, মানে চিন্তায় আছে কিছু যে হঠাৎ করে আপনার ইনকাম বেড়ে গেল, এই জন্যে আপনি আর ওই জিনিসটি, আগে যে জিনিসটি কিনতেন এখন আর সেটা কিনেন না। জি স্যার। যেমন এক্সাম্পল দিতে ইনকাম পারবেন? বাড়লে চলে না স্যার, ওই দামে যেটা একটু কম, এটা কম কিনি। না না, মানে ধরেন বা এখন টেকসই টেকসই না এরকম জিনিস বা মজুরি। আপনি কথাটা আগে ভালো করে বোঝেন জি যে স্যার। এখন ধরেন আমাদের ইনকাম কম, কিন্তু হঠাৎ করে আমি চাকরি পেয়ে গেলে, আপনি ধরেন এখন যে বাসায় থাকেন, চাকরি পেয়ে গেলে কি ওই বাসায় থাকবেন? এখন তো মেসে না থাকবেন। স্যার। ভালো একটা চাকরি পেয়ে গেছেন, এখন তো ধরেন লোকাল গাড়িতে ওঠেন, এখন হলো মোটা টাকা চাউল খান, জি শেয়ার স্যার। করে থাকেন এক রুমে। জি স্যার। তো ইনকাম, ভালো চাকরি পাওয়া মানে কি ইনকাম বেড়ে যাওয়া। হুম। তখন কি আপনি সেগুলো করবেন? না স্যার। তাহলে ইনকাম বাড়লে, আমরা জানতাম যে ইনকাম বাড়লে আমি আমার ডিমান্ড বাড়ে, রাইট? জি স্যার। কিন্তু সব জিনিসের ডিমান্ড বাড়ে? আমার না না সব স্যার। জিনিসে আমি ডিমান্ড আর বাড়াই না। যেমন আমি এখন মানুষের সাথে শেয়ার করে খাই, মোটা চাউল খাই, ফুটপাতের পোশাক কিনি, আমি ডিসকাউন্টের পোশাক কিনি, পায়ে হেঁটে চলি, তারপরে ধরেন বাস শেয়ার করি, রাইড শেয়ার করি। কিন্তু আমার যখন ইনকাম বাড়বে তখন আমি এগুলো সব ছেড়ে দিব। আমি যদি সিগারেট এখন কম দামেরটা খাই তখন বেশি দামেরটা খাবো। আমি এখন যে শার্টটা পরি তখন আমি ব্র্যান্ডের শার্ট পরবো। আমার নিজের তখন গাড়ি হবে, তাই তো? আমি আগে ইউজড কার, হ্যাঁ, রিকন্ডিশন গাড়ি ইউজ করতাম, তখন আমি আরো ভালো গাড়ি ইউজ করব। তো ইনকাম বাড়লে যে দ্রব্যগুলোর ডিমান্ড বাড়ে তাকে আমরা বলি নর্মাল গুড, আর ইনকাম বাড়লে যে গুডগুলোর, দ্রব্যগুলোর ডিমান্ড কমে তাকে আমরা বলি ইনফিরিয়র গুড। ইনফিরিয়র মানে কি? ইনফিরিয়র মানে হলো খারাপ দ্রব্য, বুঝছো? খারাপ, জি স্যার। মানে কোয়ালিটি যেটা একটু খারাপ। তাহলে এখানে আমরা যদি বলি, দেখেন এখানে গিয়ে আমরা এই উদাহরণটা সেট করেছি, এরা কিন্তু নর্মাল গুডের কথা চিন্তা বলছে যখন ইনকাম কমে। ইনকাম না কমে ইনকাম বাড়াইলে এটা ভালো দেখা শোনা যেত। আচ্ছা, সমস্যা নেই। যখন কোনো মানুষের ইনকাম কমে যায় তখন সে কি করে? কম কেনে না বেশি কেনে? বেশি কম কিনা, কম কেনে। কম কেনা। কম কেনে, কিন্তু কারণ তার তো ইনকাম কমে গেছে। জি কিন্তু স্যার কম। কিন্তু এভাবে চিন্তা করেন, হ্যাঁ, কিছুদিন আগেই তো আমরা করোনা পার দিয়েছি। আমি জানি না আমাদের মধ্যে এমন কেউ আছে কিনা, বাট চোখ মিললেই আমাদের পরিচিত জনদের মধ্যে এটা খুঁজে পাবো যে তখন হলো ইনকাম কমে গিয়েছিল, অনেকের বেতন টেতন হইতো না। তখন আমাদের ডিমান্ড কিন্তু অনেক কমায় দিয়েছিলাম আমরা। ধরেন শুরু প্রথম যে রোজার ঈদ, সেখানে আমাদের অনেক কমে গিয়েছিল ডিমান্ড, অনেক ফ্যামিলি কমায় দিছিল। আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে গেছিল, ইউনিভার্সিটি গুলোতে মানে আমরা কিছুদিন পড়ালেখা করি নাই, কারণ টিউশন ফি দেওয়ার মতো অনেকেরই টাকা ছিল না। এরকম অনেক ব্যাপার স্যাপার গুলো ছিল।
তারপরে স্কুল ছেড়ে অনেকে কাজে চলে গিয়েছিল, এরকম ব্যাপারগুলো ছিল। তার মানে আমরা ওভারঅল ডিমান্ডটা কমাই দিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু এখানে যদি এটা নর্মাল গুড না হয়ে ইনফিরিয়র গুড হইতো, যে ইনফিরিয়র গুডের ক্ষেত্রে কি হয়, তো দেখেন যে সেই সময় যখন আমাদের ইনকাম গুলো কমে যাচ্ছিল, তো তখন আমরা কিভাবে এটা ট্যাকেল দিয়েছি। আগে ধরেন আমরা খুব চিকন চাউল খাইতাম, তো সেই সময় কি আমরা চিকন চাউল খাইছি নাকি মোটা চাউল খাইছি? তা চাউল। তো তখন কিন্তু এই চিকন চাউল বাদ দিয়ে আমরা মোটা চাউল খাওয়া শুরু করছি, আর মোটা চাউলের দাম কম। তাহলে ইনকাম কমার কারণে আমার নর্মাল গুড মানে মোটা চাউল, চিকন চাউল, সেটার ডিমান্ড কমছে, কিন্তু ডিমান্ড বাড়ছে কোন চাউলের? মোটা চাউলের। তাহলে মোটা চাউলটা কি? ইনফিরিয়র গুড। বুঝতে পারছে? বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। ইয়েস স্যার। তাহলে ইনকাম বাড়ার সাথে সাথে যে দ্রব্যের ডিমান্ড কমে তাকে আমরা বলি নর্মাল গুড, আর যে জিনিসের ডিমান্ড বাড়ে তাকে বলি আমরা ইনফিরিয়র গুড। একইভাবে পপুলেশন, একইভাবে এক্সপেক্টেড প্রাইস, হ্যাঁ। তো আমরা এক্সপেক্টেড প্রাইস একটা সিচুয়েশন সবকিছুতে আমি কিন্তু এটা দেখবো যে কে কত সুন্দর করে সাজাতে পারছে। আপনি প্রত্যেকটি ঘটনাতে একটা সিনারিও ক্রিয়েট করবেন, আর সমস্যা নাই। স্যার একটা আমার প্রশ্ন সাথে ছিল স্যার। আমার সাথে পরামর্শ করা যাবে, আপনারা ফাইনাল করে ফেলেন না, সফট কপি আগে আমাকে দেখায় নিন, হ্যাঁ। সফট কপি আগে দেখায় নিন, সিনারিও তৈরি করবেন, তো চমৎকার করে একটু ভূমিকা লিখবেন, তারপরে প্রশ্নটা করবেন, দেন সেই অনুযায়ী চিত্রটা আঁকাবেন। তো সেটা যদি প্রাইসের সাথে সম্পর্কিত হয় তাহলে একই কার্ভের উপর ওঠানামা করবে, কিন্তু প্রাইস ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু ডিমান্ড কার্ভ ডানে অথবা বামে শিফট করবে। এবং সলিউশনে লিখতে হবে, কনক্লুশনে লিখতে হবে যে এটা আসলে চেঞ্জ ইন ডিমান্ড হয়েছে নাকি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড হয়েছে। বুঝাতে পেরেছি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার আমাদের স্যার মানে টোটাল কয়টা চ্যাপ্টারের উপর আপনার মিড পরীক্ষা হবে স্যার? দেখি কতগুলো শেষ করতে পারি। এটা বুঝছেন কিনা আগে সেটা বলেন। জি স্যার। আচ্ছা, আজকের দিনের লাস্ট টপিকস হাউস হোল্ড বলতে এখানে ইমপার্সন বোঝায়, হ্যাঁ। মনে করেন আমি আপনি, এটা হলো প্রথম 1 নাম্বার হাউস হোল্ড। মনে করেন আমার একটা পরিবার, বি আর একটা পরিবার, এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ নিয়েই একটা দেশ বা একটা মার্কেট। তো মনে করেন এ, যিনি প্রথমে ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন যে যখন প্রাইস ছিল 3, তখন হাউস হোল্ড এ তার ডিমান্ড ছিল 4, হাউস হোল্ড বি তার ডিমান্ড ছিল 6। তাহলে দুইজন মিলে কত হয়েছে? দুইজন যোগ করে কত হয়? 10। 10। তাহলে এই 3-এর সময়ে মার্কেট ডিমান্ড ছিল হলো 10। এখন ডিমান্ড বেড়ে, প্রাইস বেড়ে 4 হলো। 4 হওয়াতে এ এর ডিমান্ড কমে হয়েছে 3, বি এর ডিমান্ড কমে হয়েছে 6। তাহলে টোটাল কত হয়েছে? 3 আর 4 যোগ করলে 7 কত হয়? 7 সাত। এই 7। তাহলে এইগুলো কিন্তু একই লাইনে যাবে, এটা একই লাইনে যাবে। এখানে সহজ করার জন্য আমরা মাত্র 2টা হাউস হোল্ডকে ধরেছি, এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটিও থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতেছি যে প্রত্যেকটি হাউস হোল্ডের ইন্ডিভিজুয়াল ডিমান্ড গুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা মার্কেট ডিমান্ড পাই। তাহলে ডিরাইভ মার্কেট ডিমান্ড, আমরা যদি বলি মার্কেট ডিমান্ড অঙ্কন করো,
ডিরাইভ, হ্যাঁ, অঙ্কন মানে কি? ডিরাইভ, ডিরাইভ মার্কেট ডিমান্ড ফ্রম হাউস হোল্ড ডিমান্ড। তাহলে আমরা এইটা করে দেব, বলতে পারছি? জি জি স্যার। স্যার। কনজিউমার সারপ্লাস এর চিত্র এখানে দেওয়া নাই, আমি আপনাদেরকে একটা আহ, দিয়ে একটা বুঝাই দিই। কনজিউমার সারপ্লাস, কনজিউমার, কনজিউমার সারপ্লাস এটা আমরা পরে পড়লেই ভালো হতো, তারপরে যেহেতু এখানে রাখছি আমি বলে ফেলি যে, আচ্ছা এটা আপাতত পড়াবো না, ঠিক আছে, আজকের দিন ঠিক এতটুকু। আছে তাহলে আমরা ডিমান্ড শেষ করলাম, ঠিক আছে। স্যার। এই লেকচার শিটটা কি স্যার দেওয়া হয়েছে আমাদের? হ্যাঁ আমি তো গ্রুপে দিয়ে দিয়েছি সেই প্রথম দিনই। ওকে স্যার, ঠিক আছে স্যার। তো আমরা নেক্সট ডেতে একটা পরীক্ষা নিতে চাই এই চ্যাপ্টারের উপর। স্যার এটা কি সিটি হবে স্যার? হ্যাঁ, এবং এটা ফিজিক্যালি হবে নিঃসন্দেহে। আপনারা এসে পরীক্ষাটা দিয়ে যাবেন, আর যদি কোনো স্যার প্রবলেম ফেস করেন ওই দিন জিজ্ঞেস করা যাবে আমাকে। প্রথম স্যার সিটি কত মার্কের হবে স্যার? সিটি হলো, আপনাদের তো নিয়ম আলাদা, 5 মার্কসে হবে আর কি, 10 মার্কসকে 5-এ কনভার্ট করব। স্যার আপনি চাইলে আমাদের একটা সিটি নিতে পারেন, একটা সিটি 10 মার্কের হলে খুব ভালো হয় স্যার আমাদের। হুম, না না, ওইটা আপনাদের সিস্টেমটা আলাদা আছে, আপনাদের 2টা সিটি নেওয়া বাধ্যতামূলক। স্যার কোশ্চিন কি 10 মার্কসের হবে? হ্যাঁ, কোয়েশ্চেন 10 মার্কসে করব। কোয়েশ্চেন যত মার্কসেরই হোক সেটা বড় কথা না, ছোট ছোট কোয়েশ্চেন করব। 1 এবং 2 চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার থেকেই থাকবে। আপনারা একটু পড়েন, পড়ে যদি কোনো প্রবলেম পান আমাকে ফিজিক্যালি জিজ্ঞেস করা যাবে। নেক্সট ডেতেই, কবে পরীক্ষা? তাহলে বৃহস্পতিবার নাকি? স্যার বুধবার। বুধবার। তাহলে বুধবার পরীক্ষাটা দেন, কারণ পরের সপ্তাহে আমার বেশ কিছু ব্যস্ততা আছে। আর ওই লাস্ট, যদি আপনাদের সমস্যাগুলো বেশি থাকে তাহলে আমাকে আবার রিভিউ করতে হবে, আরেকটা চ্যাপ্টার বাকি আছে আমাদের। আহ, স্যার একটা কথা ছিল স্যার, এখানে স্যার আমাদের স্যার 2টা চ্যাপ্টার অনেক অনেক হার্ড হয়ে যায় স্যার, আপনি একটা চ্যাপ্টার দিলে খুব ভালো হয় আমাদের জন্য স্যার। এটা আপনাদের সুবিধার জন্য আমি বলছি। স্যার যে কোনো একটা দেন স্যার, প্লিজ স্যার। স্যার আজকের চ্যাপ্টারটার উপর দেন তাহলে ভালো হয় স্যার। তাহলে আপনাদের যে প্রবলেম আছে কি নাই আমি কেমনে বুঝবো? আপনারা তো ক্লাস করেন নাই। স্যার ফার্স্ট দিন অনেকে জানতো না তো স্যার, এই জন্য মিস হয়ে গেছে। না কিন্তু আমার হাতে তো আর সময়ও নাই এখন। আমি যদি আহ আমি চেক করতে পারবো না আসলে যে আপনারা বুঝলেন কি বুঝলেন না। বরং আপনারা 2 চ্যাপ্টারই পড়েন, আমি কোশ্চেন সহজ করে দিব, যেটা আপনারা ভালো পারেন সেটাই দিব, বাট 2 চ্যাপ্টারই পড়ে আসেন। যদি কোনো সমস্যা থাকে আমি সমস্যাগুলো সলভ করে দেব, কারণ আলটিমেটলি সামনের সপ্তাহে আমাদের লাস্ট ক্লাস। স্যার কোশ্চেন কি 2 চ্যাপ্টার থেকে করবেন? আরেকটা আরেকটা চ্যাপ্টার পড়বো আমরা, ঠিক আছে। স্যার বলছিলাম স্যার, সিটিতে কোশ্চেন কি 2 চ্যাপ্টার থেকে করবেন? হ্যাঁ হ্যাঁ, সেটাতে 2 চ্যাপ্টার থেকে করবো। স্যার 2 চ্যাপ্টার একটু স্যার বেশি। পড়েন পড়েন, পড়ে আসেন, আমি আছি, আপনারা ট্রাই করেন, বাকিটা আমি দেখবো। এত সহজ করে তো আর পাশ করা যাবে না, আমি তো সহজ করছি আপনাদের জন্য, কিন্তু আমাকে তো কোশ্চেনের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, তাই না? ঠিক আছে এতদিনে আপনাদের সেকেন্ড ক্লাসটা আমি নিতে পারলাম, এখন যদি আপনারা আবার এইরকম দাবি করেন তাহলে আমি কিভাবে করবো আপনাদের? ওকে, বেস্ট অফ লাক।
আর কারো কোনো কথা না থাকলে শেষ করি আমরা।